বাংলাদেশ ব্যাংকে দুদকের অভিযান, এসকে সুরের লকার থেকে বিপুল পরিমাণ ডলার, ইউরো, স্বর্ণ জব্দ। ট্রাম্পকে ডক্টর ইউনূসের ধন্যবাদ জ্ঞাপন, রোহিঙ্গাদের জন্য অব্যাহত থাকবে মার্কিন সহায়তা। সংস্কার কমিশনের সুপারিশে ইসির স্বাধীনতা খর্ব হবে, স্থানীয় নির্বাচন হলে পেছাবে সংসদ নির্বাচন, সিইসি। নির্বাচন দেয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বিএনপি, দলটির সাথে সরকারের দূরত্ব নেই দুই উপদেষ্টা। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রোহিঙ্গা জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মার্কিন সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। আর মানবিক এই সহায়তা অব্যাহত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খলিলুর রহমানের সাথে আজ মার্কিন চার্চেস অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন দেখা করে রোহিঙ্গাদের জন্য পুষ্টি ও খাদ্য সহায়তা অব্যাহত রাখার কথা জানান। এজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ দেওয়ার কথা চার্চেস অ্যাফেয়ার্সকে জানান বিশেষ সহকারী। আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। আর প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কিছু তৈরি পোশাক কারখানায় ভাঙচুর বা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই খাতে তেমন প্রভাব ফেলবে না। আজ এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। রোহিঙ্গাদের জন্য ইউএসএইড যে নিউট্রিশন এবং রিসোর্সেস প্রোভাইড করতো, ওইটার থেকে ওই এটা এক্সাম্পট হয়েছে, তো ওইটা জারি থাকবে, এটা আমাদের হবে। আজকেও আমি একটা পত্রিকায় দেখলাম যে 51টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এখন ফ্যাক্টরি খুলবে, বন্ধ হবে, এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস। কিন্তু আমার যখন গভর্নমেন্ট দেখে, সেটা হচ্ছে যে বাংলাদেশের এক্সপোর্ট কি বাড়ছে। বাংলাদেশের এক্সপোর্ট অগাস্টে সেপ্টেম্বরে বেড়েছে 7%, অক্টোবরে 16 বা 18%, নভেম্বরে প্রায় 22%, ডিসেম্বরে 18%-এর মতো। তো আমাদের তো গ্রোথ তো সেই রকমই। এটা পুরো বাংলাদেশের ওভারঅল এক্সপোর্ট, বাংলাদেশের ওভারঅল ইকোনমিতে এদের মানে কন্ট্রিবিউশন খুবই মাইনিউস্কুল, একদমই কিছু না বলতে গেলে। চীনের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আর ভারতের ভিসা জটিলতায় চিকিৎসা প্রত্যাশী নাগরিকদের জন্য বিকল্প হিসেবে চীনের কুনমিন শহরকে বিবেচনা করছে বাংলাদেশ। চীন সফর শেষে ব্রিফিংয়ে এসব জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে গত 20 থেকে 24 জানুয়ারি প্রথম দ্বিপক্ষীয় সরকারি সফর করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দেশে ফিরে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফর সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি জানান, চীনকে ঋণ পরিশোধের সময়সীমা 15 থেকে বাড়িয়ে 30 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে চীনের ইতিবাচক সাড়ার পাশাপাশি ঋণের সুদের হার কমানোর ব্যাপারেও আলোচনা হয়েছে। আমি এটুকু বলতে পারি যে সুদের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারের। আপনি জানেন যে ফরেন মিনিস্টার কিন্তু শুধু ফরেন মিনিস্টার নন, তিনি নেতৃত্বে অত্যন্ত উচ্চ পর্যায়ে আসীন এক ব্যক্তি। এদিকে ভিসা জটিলতায় ভারতের চিকিৎসা সেবা নিতে সমস্যায় পড়ছেন বাংলাদেশিরা। এই সমস্যা সমাধানে চীনকে বিকল্প চিকিৎসা মাধ্যম হিসেবে বিবেচনার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের ব্যাপারে একমত হয়েছে দুদেশ। ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা, যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয়, এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা। এবং কুনমিংয়ের যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে, তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। ব্রহ্মপুত্র নদের উপর চীনের বাঁধ নির্মাণে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তবে এই সফরে তিস্তা নদীর ব্যাপারে কোনো আলোচনা হয়নি। তিস্তার ব্যাপারে কোনো আলোচনা হয়নি, কারণ তিস্তা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
নির্বাচন সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব করবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে সংবিধান সংস্কার নিয়ে রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আলোচনায় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে করলে জাতীয় নির্বাচন 1 বছর পিছিয়ে যেতে পারে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় সংসদের স্থায়ী কমিটির কাছে কমিশনের বাজেট, দায়বদ্ধতা ও শাস্তির বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে প্রবল আপত্তি জানান প্রধান নির্বাচন কমিশনার। রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির এই আয়োজনে তিনি এসব কথা বলেন। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। আমি ভোটার লিস্ট করব, ভোটার তৈরি করব, আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্বে থাকবে, তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে? সরকারি হুকুমে চললে ইলেকশন কমিশনের কী দশা হয় এটা আমার তার ব্যাখ্যা করার দরকার নেই। সুতরাং আমার স্বাধীনতা যদি না থাকে, কম্প্রোমাইজ হয়, ইট মে বি এনিথিং আদার দ্যান দি ফেয়ার ইলেকশন। এপ্রিল-মের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিইসি। বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই নির্বাচন হবে। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হবে, হয়তো বা ওখানেও আলোচনায় এসে যেতে পারে, হয়তো বা এসে যেতে পারে। স্থানীয় সরকার নির্বাচন আগে করার মতো প্রয়োজনীয় জনবল, আইনশৃঙ্খলা বাহিনী ও সময় নেই বলেও মনে করেন এম নাসির উদ্দিন। পৌরসভার চেহারা কীরকম হবে, ইউনিয়ন পরিষদের চেহারা কীরকম হবে, সিটি কর্পোরেশনের মেয়র থাকবে কি থাকবে না, সংস্কার কমিশনের রিপোর্টই এখনো তারা পায়নি। স্থানীয় সরকার নির্বাচন করতে আমরা দেখছি গড়ে প্রায় এক বছর সময় লাগে। এটা ইন ফেজেস করতে হয়, অনেক মারামারি হয়, হানাহানি হয়, ভাইয়ে ভাইয়ে কন্টেস্ট হয়, অনেক প্রতিযোগিতা হয়, সুতরাং অনেক লোক মারা যায়। দেখছি তো আমরা সহিংস ঘটনা ঘটে। সীমানা পুনর্নির্ধারণ ও এনআইডি বিষয়ে আলাদা কোনো সংস্থা গঠনের দরকার নেই বলেও মত দিয়েছেন সিএসি। ওদিকে রংপুরে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অতীতে প্রশ্নবিদ্ধ নির্বাচন করায় নষ্ট হওয়া ভাবমূর্তি উদ্ধার করতে হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। সবাই আমরা উপলব্ধি করি যে আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 9 ঘন্টার নাটকীয়তার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের ব্যক্তিগত 3টি লকার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ জব্দ করেছে দুদক। দুদক পরিচালক কাজী মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে 7 সদস্যের দল লকার ভেঙে $1,67,300, $55,000, 1 কেজি স্বর্ণ এবং 70 লাখ টাকার এফডিআর জব্দ করেন। মেজবাহ হাসানের রিপোর্টে বিস্তারিত। দেশের আর্থিক খাত লোপাটের আলোচিত নাম পিকে হালদারের অন্যতম সহযোগী সিহাংশু কুমার সুর ওরফে এস.কে সুর। আওয়ামী শাসন আমলে লুটপাট ও অবৈধ সম্পদের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি এই গভর্নরকে কারাগারে পাঠায় দুদক। সঞ্চয়পত্র, বিমা, মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট, তারপর একের পর এক বেরিয়ে আসতে শুরু করে অনিয়ম ও লুটপাটের তথ্য। তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় স্বর্ণ অলংকার সহ লাখ লাখ টাকা। সন্ধান মেলে বাংলাদেশ ব্যাংকে গোপন লকারের। এর 1 সপ্তাহ পর ম্যাজিস্ট্রেট সহ দুদকের 7 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে অভিযান চালায়। বৈঠক হয় লকারের দায়িত্ব থাকা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের সঙ্গে। 9 ঘন্টা নাটকীয়তার পর 3টি লকার ভাঙতে সক্ষম হয় তারা। তার বাসায় তল্লাশি চালাই গত 19 জানুয়ারি, এবং সেখানে আমরা একটা তথ্য পাই যে বাংলাদেশ ব্যাংকের যে লকার রয়েছে সেখানে তার কিছু মালামাল রক্ষিত রয়েছে। আজকে আমরা 11টায় বাংলাদেশ ব্যাংকে এখানে আমরা তল্লাশি করতে এসেছি মাননীয় আদালতের অনুমতি নিয়ে। আমরা সারা দিন তল্লাশি শেষে যে তথ্য আমরা পেয়েছি, যে সম্পদ আমরা পেয়েছি, সেগুলো হলো ইউরো পেয়েছি 55,000 ইউরো, মার্কিন ডলার পেয়েছি 1,69,300, এবং স্বর্ণ পেয়েছি 1005 গ্রাম, এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকা। দুদকের এই কর্মকর্তা জানান, সোমবার উচ্চ আদালতে তোলা হবে জব্দকৃত মালামাল।
2016 সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে $10,10,00,000 চুরির সময় ডেপুটি গভর্নর ছিলেন এই শীতাংশু কুমার সুর। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন ছাড়া অন্য কিছু চিন্তার কোনো সুযোগ নেই জানিয়ে বিএনপি নেতারা বলছেন, নিরপেক্ষতা নিয়ে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হলে তা হবে শহীদদের সাথে বেইমানির শামিল। তারা বলেন, নির্বাচন দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব, অথচ তা বললেই উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেয়া ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সবার মনেই এই সরকারকে নিয়ে সন্দেহ জাগবে। সংস্কারের নামে কালক্ষেপণের সুযোগ নেই বলেও মন্তব্য তার। অন্তর্বর্তীকালীন সরকার বলেন, কেয়ারটেকার বলেন, এই সরকারগুলোর ক্যারেক্টার হচ্ছে, চরিত্র হচ্ছে নিরপেক্ষতা। সবচেয়ে বড় চরিত্র হচ্ছে তারা নিরপেক্ষভাবে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনায় হাফিজ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার তার জন্য 3 মাসই যথেষ্ট। দল করার অধিকার সবার রয়েছে, তবে তা ক্ষমতায় থেকে নয়। শেখ হাসিনার সাথে সাথে অপসংস্কার বিদায় নিয়েছে, এখন সংস্কার করার ন্যায্য অধিকারী হলো একটি নির্বাচিত গণপ্রতিনিধি। মনে হয় আমরা নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়, মনে হয় কেন একটা অন্যায় দাবি দেওয়া আমরা করি। আমরা তো অন্যায় দাবি দেওয়া করছি না, তবে এটা অবশ্যই বলবো, কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় এই সরকার থেকে পদত্যাগ করে বাইরে গিয়ে তারা সরকার গড়ে তুলুক। নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। বক্তারা বলেন, দেশ গঠনে ছাত্র জনতার সাথে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। এখন সীমান্তে আমার প্রতিবেশী দেশ আবার গন্ডগোল শুরু করেছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যকে সরকারের জন্য সতর্কবার্তা মন্তব্য করে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই। দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। রাজধানীর পানি ভবনে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন প্রশমন শীর্ষক কর্মশালার আয়োজন করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং পানি সম্পদ মন্ত্রণালয়। এর উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সেটা রাজনৈতিক শক্তি হিসাবে সতর্কতামূলক একটা বার্তা তারা দিতেই পারে। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। কোনো দল নির্বাচন করবে কি করবে না, কেমন করে রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না, সেটা সেই দলের উপর নির্ভর করে। এটার প্রক্রিয়া তো একটা সরকার বাতলিয়ে দিবে না। জুলাই ঘোষণাপত্র নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে রিজওয়ানা জানান, ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করার সুযোগ নেই, তবে আওয়ামী লীগের মতো করে মুক্তিযুদ্ধকে না দেখার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করা হয় এইটা বা অবজ্ঞা করা হবে এমন কোনো প্রক্রিয়ার সাথে কোনো বাংলাদেশি জড়িত থাকবে বলে আমি কিন্তু কোনো কারণেই মনে করি না। বরং মুক্তিযুদ্ধকে একটি বিশেষ দল তাদের ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত করে জাতিকে বিভক্ত করেছিল। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আমরা যেন আবার সেই বিভক্তির দিকে না যাই। এদিকে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হচ্ছে কিনা। এটা মাঝে মাঝে মনে হয় যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরো বাড়ানো হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়ে দুদকের তদন্ত দল কাজ করছে। রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নিয়ে পুতুলকে WHO আঞ্চলিক পরিচালক নিয়োগ দেওয়ার অভিযোগ
উদ্যোগে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক। তিনি বলেন, সার্বিকভাবে দেখা গেছে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। আমাদের অনুসন্ধান দল দেখছেন সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবেন। বাংলাদেশের নাগরিক হিসাবে করা এবং দ্বৈত নাগরিকত্ব ক্ষেত্রে এগুলি নির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং অনুসন্ধান দল সেই বিষয়গুলো দেখছেন। অবকাঠামো সহ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করতে হবে। সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজার সংলগ্ন এলাকায় চীনা দূতাবাসের সহায়তায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি একথা বলেন। এর আগে চীনা রাষ্ট্রদূত H.E. ইয়াওয়েন অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি জামায়াত ইসলামীর পক্ষ থেকে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি করে ফুড প্যাকেট বিতরণ করা হয়। জন্য নিদর্শন রয়েছে। চায়নার সরকার ইতিমধ্যেই বাংলাদেশে অনেকগুলা কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করব চাইনিজ ভাষা শিক্ষারও একটা উচ্চতর একাডেমি তারা এখানে গড়ে তুলবেন, যাতে করে আমাদের পরবর্তী জেনারেশন বা ভবিষ্যৎ প্রজন্ম চায়নার সাথে আরও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। অবৈধ অভিবাসীদের গ্রেফতারের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের পর বাংলাদেশি কমিউনিটিতে ভয়, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন এনটিভি উত্তর আমেরিকা প্রতিনিধি ফরিদ আলম। ফরিদ, অভিবাসীদের সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ ফারজানা। আপনি জানেন যে আমি একটা নিউজ পাঠিয়েছিলাম এখানকার সর্বশেষ অবস্থা নিয়ে। 20 জানুয়ারি ট্রাম্পের শপথের পর উনি যে নির্বাহী আদেশ দিয়েছিলেন অনেকগুলো, তার মধ্যে অন্যতম একটা ছিল যে যারা অবৈধ অভিবাসী তাদেরকে তিনি দ্রুত গ্রেপ্তার করবেন এবং তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিবেন। সেই অভিযানটি সত্যিকার অর্থে শুরু হয়েছে। বিশেষ করে সাউদার্ন বর্ডারে কিন্তু জরুরি অবস্থা জারি করা হয়েছে, সেখানে সেনাবাহিনী পাঠানো হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটিতে, আমি এখন নিউ ইয়র্কে রয়েছি, এখানে প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেও কিন্তু আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি যেসব এলাকাগুলোতে বাংলাদেশিরা বসবাস করে, সেই জায়গাগুলোতে কিন্তু আমি স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক জীবনযাত্রা দেখেছি। কিন্তু একটি চক্র এটি ছড়ানোর চেষ্টা করছে যে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি আসলে সত্যি না, কিন্তু আমি স্থানীয় কনসুলেটে গিয়েছি, কনসাল জেনারেলের সাথে কথা বলেছি এবং যারা কমিউনিটি লিডার তাদের সাথে কথা বলেছি, আইনজীবীদের সাথে কথা বলেছি। তাদের পরামর্শ হচ্ছে সত্যিকার অর্থেই যাদের কাগজপত্র নেই, যারা আনডকুমেন্টেড, যারা ভিন্ন নামে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাদের জন্য সমস্যা কিন্তু আগেও ছিল, এখনও রয়েছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং এখানে ভয় পাওয়ার বা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। কিন্তু এই আতঙ্ক, কৃত্রিম আতঙ্ক সৃষ্টি করার কারণে যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে যারা বয়স্ক বাবা মা রয়েছেন বাংলাদেশে কিংবা এখানে, তাদের সন্তানরা যখন বাইরে যায় তারা কিন্তু বিনা কারণেই একটু আতঙ্কিত হয়ে পড়েন, তারা ভয় পান, কারণ এটা এত পরবাসে থাকে, এখানে অত আত্মীয় স্বজন নেই। সুতরাং আমাদের সবারই উচিত হবে যার যার কাছে যে আইডি
রয়েছে আইডিটি সাথে রাখা, এবং যদি কখনো আইস বা কোনো আইন শৃঙ্খলা সদস্যরা তাদের যদি জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে সঠিক উত্তর দেওয়া, এবং সেটা হলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে কেউ যেন কারোর সাথে কোনো তর্কে জড়িয়ে না পড়ে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বা আইস সদস্য যারা আছে তাদের সাথে। আর তাছাড়া অকারণে অসময়ে তেমন কোনো ঘোরাঘুরির প্রয়োজনটা নেই আপাতত, অন্তত সেটাই কিন্তু আইন বিশেষজ্ঞদের পরামর্শ। আর তারা বলেছেন যে যারা বাইরে যেতে চান, কাজে যেতে চান, যাদের কাজ রয়েছে, যাদের কাগজপত্র রয়েছে, তারা স্বাভাবিক জীবনযাত্রা, স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারবেন। শুধু প্যানিক হওয়ার কোনো কারণ নেই, সবাই ভালো রয়েছে। গতকাল আপনারা নিউ ইয়র্কের কনসাল জেনারেলের একটি সাক্ষাৎকারও আপনারা দেখেছেন, যেখানে তিনি বলেছেন এই গ্রেপ্তার হওয়ার বিষয়টি ভুয়া, এবং সবাই যেন সঠিকভাবে যথাযথভাবে তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান এবং বিনা কারণে যেন আতঙ্ক না ছড়ান। ফারজানা। আমরা জানছিলাম যুক্তরাষ্ট্র থেকে ফরিদ আলমের কাছ থেকে বাংলাদেশি অভিবাসীদের সম্পর্কে সর্বশেষ তথ্য। ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন করা হবে। জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে আগামীতে ছাত্রদের রাজনৈতিক দল দেশের ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দেবে এবং বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ। বিকেলে তেঁতুলছড়া ইউনিয়নের মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল মাঠ প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এছাড়াও কেন্দ্রীয় সমন্বয়করা আরও বলেন, নতুন মুক্তি পাওয়া কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের মতো জনগণকে দমন পীড়ন করতে চায়, তাহলেই জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় প্রতিনিধি শেফা আলী সুলতানা, কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল্লাহ সালেহিন অয়ন, সহ সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র। জুলাই আগস্ট হত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনে প্রসিকিউশন উল্লেখ করেছে যে জুলাই আগস্ট আন্দোলনে হেলিকপ্টার করে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গুলি করে মানুষ হত্যা সহ মূল নির্দেশদাতার অভিযোগ রয়েছে হারুনুর রশিদের বিরুদ্ধে। তাই মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা জরুরি। শুনানি শেষে হারুনকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আবেদনের পরবর্তী শুনানি আগামী 23শে মার্চ। এদিকে আশুলিয়ায় ভ্যানে 6 জনকে পুড়িয়ে মারার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত এসআই আব্দুল মালেক কনস্টেবল মুকুলকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলা একাডেমি পুরস্কার দেবার প্রক্রিয়ার মধ্যে সমস্যা আছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আর গণহত্যা ও গণবিরোধী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত আছেন কিনা পর্যালোচনা করে 3 দিনের মধ্যে নতুন তালিকা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। বিকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে। কেন তাহলে এই সিস্টেমের মারপ্যাচগুলো থাকবে? তাহলে এটা পুরো একটা সংস্কারের দিকে যায়। আমরা স্টার্টিং ফ্রম এর পরিচালনা পদ্ধতি, নীতিমালা, যা যা করার প্রয়োজন, এটা যেন একটা জড়বস্তু হয়ে না থাকে। প্রধানত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়, যে অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি, অনুসন্ধান করছি। যদি এই ধরনের সরাসরি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব। সাভারে জামিনে এসে 4 সাক্ষীসহ 5 জনকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত হত্যা মামলার আসামি ফয়সাল এখনো ধরা পড়েনি। উল্টো মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেরিয়ে ভুক্তভোগীদের নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। দুপুরে সাভারের হেমায়তপুরে জাদুরচরে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, 5 জনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে মধ্যরাতে বাদীকে ডেকে নিয়ে পুলিশ নতুন করে অভিযোগ লিখে তাতে স্বাক্ষর নেয়। এতে বাদ দেওয়া হয় ঘটনার নির্দেশদাতাদের নাম। হত্যার উদ্দেশ্যে 5 জনকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় মামলা হলেও অদৃশ্য কারণে ফয়সাল ও তার বাহিনীকে গ্রেফতার করছে না পুলিশ। আসামিদের অবিলম্বে গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতনদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীর পরিবার।
বরিশালে কাশীপুর হাতেমালির দিঘি থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ। পুলিশ জানায় দুপুরে লাশের খণ্ডিত অংশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে তারা গিয়ে কয়েকটি টুকরো উদ্ধার করে। তবে এগুলো দেখে বোঝার উপায় নেই কার শরীরের অংশ। মানুষের শরীরে কাটা অংশ পাওয়ার খবরে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। উদ্ধার হওয়া মানুষের শরীরের টুকরোগুলো শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। নগদ নিবেদিত অর্থনীতির খবর। অন্তর্বর্তী সরকার সম্পর্কের ভিত্তিতে নয়, যোগ্যতার ভিত্তিতে ব্যবসা বিনিয়োগকারীদের সুযোগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। কুড়িগ্রাম টেক্সটাইল মিলসকে লিজ পদ্ধতিতে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মাঝে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা জানান। আমি যারা সম্ভাব্য বিনিয়োগকারী আছেন তাদেরকে বলতে চাই যে এখন সরকার কোনো সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন না। সরকার সিদ্ধান্ত নেবেন আপনাদের যোগ্যতার ভিত্তিতে, আপনাদের প্রস্তাবের ভিত্তিতে। সো দয়া করে অসম্ভব সুন্দর রিসোর্স এই প্রতিষ্ঠানগুলো, এগুলোকে ব্যবহার করুন, নিজে লাভবান হন, দেশকে লাভবান করুন। যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে বাইরে আছে তাদের আবারও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা হটলাইন উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, খুন সহ নানা অপরাধ বেড়েছে, যাতে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আবির আহমেদের রিপোর্ট। জরুরি সেবা হটলাইন উদ্বোধন করতে রোববার সকালে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। ঘুরে দেখেন কারাগার। পরে উদ্বোধন করা হয় কারাগারের জরুরি সেবা হটলাইন নম্বর। এখন থেকে এই সেবার মাধ্যমে ভোগান্তি ছাড়া বন্দীদের সাথে দেখা, ফোনে কথা বা খোঁজখবর নিতে হলে আগে থেকে যোগাযোগ করে সময় নিতে পারবেন স্বজনরা। আর এই সার্ভিসটিতে নিয়োগ দেওয়া হবে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই হটলাইনেও আমরা এই যে আমাদের যারা এই জুলাই অগাস্টের বিপ্লবে যারা আহত হয়েছে, আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব। তাদের একটা কর্মসংস্থানের জন্য এখানে সুযোগ হয়, এটার ব্যবস্থা করব। এ সময় এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্তি পেয়ে আবারও নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে, তাই অপরাধ নিয়ন্ত্রণে আবারও তাদের আইনের আওতায় আনা হবে। ছিনতাই, চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্ট জেল ভেঙে পালানো আসামিদের মধ্যে এখনো প্রায় 700 জন পলাতক আছে, যাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে দুদকের অভিযান। এসকে সুরের লকার থেকে বিপুল পরিমাণ ডলার, ইউরো, স্বর্ণ জব্দ। ট্রাম্পকে ডক্টর ইউনূসের ধন্যবাদ জ্ঞাপন। রোহিঙ্গাদের জন্য অব্যাহত থাকবে মার্কিন সহায়তা। সংস্কার কমিশনের সুপারিশে ইসির স্বাধীনতা খর্ব হবে। স্থানীয় নির্বাচন হলে পেছাবে সংসদ নির্বাচন, সিইসি। এবং নির্বাচন দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বিএনপি। দলটির সাথে সরকারের দূরত্ব নেই 2 উপদেষ্টা। এ ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।